হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, প্রাইমারি টেট প্রস্তুতি 2024-2024 ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে কিন্তু আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখো, গণিত ও প্যাডাগজি থেকে কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে। দেখো প্র্যাকটিস সেট 5, অর্থাৎ আজকের কিন্তু 5 নম্বর প্র্যাকটিস সেট রয়েছে। এর আগে 4টে প্র্যাকটিস সেট অবশ্যই করে দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। দেখো, আজকের কিন্তু প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কিন্তু দেখো সিটের 2012 জানুয়ারি মাসে যে সকল প্রশ্নগুলো এসেছিল, সেই সকল প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং আজকের সম্পূর্ণ প্রশ্নগুলো রয়েছে কনসেপচুয়াল প্রশ্ন, যেহেতু গণিত রয়েছে অবশ্যই কনসেপচুয়াল গণিত অবশ্যই আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে কিছু প্যাডাগজিও রয়েছে। তাই আজকের কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেককে বলছি শেষ পর্যন্ত দেখতে, স্কিপ না করে, ওকে। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও চটপট করে, না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যেতে পারো, ওকে। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রত্যেকে একটা করে লাইক করে দাও সুন্দর হাত দিয়ে, এবং সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ওকে। এবং কী ধরনের তোমাদের অবশ্যই প্র্যাকটিসের দরকার অবশ্যই কমেন্টে লিখে জানাও, এবং প্রশ্নগুলো কেমন অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে, ওকে। এবং দেখো, অবশ্যই তোমরা যদি পিডিএফগুলো পেতে চাও তোমরা অবশ্যই পিডিএফগুলো পেতে পারো। সমস্ত ভিডিওর পিডিএফগুলো অবশ্যই দেখো তোমরা কিন্তু পেতে পারো। দেখো, টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। যদি ওখান থেকে যুক্ত নাও হতে পারো, তোমরা অবশ্যই করে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রামে, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো, ওকে। তাই বলছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের প্রত্যেককে বলছি অবশ্যই তোমরা যদি না দেখো শেষ পর্যন্ত তোমরা অবশ্যই মিস করে যাবে। সম্পূর্ণ কনসেপচুয়াল কিন্তু কোশ্চেনগুলো রয়েছে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। তাই প্রত্যেকে বলছি চলো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে শুরু করি। আজকের ভিডিওর যে কোশ্চেনগুলো রয়েছে, কি কি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নিই। সিটের 2012 জানুয়ারির প্রশ্নগুলো অবশ্যই সম্পূর্ণ কনসেপচুয়াল প্রশ্নগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। চলো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় শ্রেণীতে ছাত্রদের অ্যাবাকাস ব্যবহারে সাহায্য করে না। দেখো, অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে একটা এলটিএম, ওকে। একটা গুরুত্বপূর্ণ এলটিএম বা টিএলএম আমরা যেটাই বলি না কেন, দেখো একটা শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিএলএম বা এলটিএম অবশ্যই করে, যেটা যেখানে কিছু পুঁতিকাঠি থাকে, সেই পুঁতিকাঠির মাধ্যমে কিন্তু গণনাগুলো শেখানো যায়, এবং প্রত্যেকটা সংখ্যার স্থান মূল্য কেমন সেগুলো শেখানো যায়, এবং সেই সংখ্যাগুলো সেই পুঁতিকাঠিগুলো দিয়ে কিন্তু আমরা সঠিক গুনতে পারি, অর্থাৎ নির্ভুলভাবে কিন্তু গোনা যায়, ওকে। আর এখানে বলেছে দেখো, অ্যাবাকাস ব্যবহারে সাহায্য করে না, অর্থাৎ নেগেটিভ প্রশ্ন কিন্তু আমাদের এখানে বলেছে, ওকে। যখন এই নেগেটিভ প্রশ্নগুলো বলবে তখন খুবই কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ তখন আমাদের দেখতে হবে কি, যে কোনগুলো অ্যাবাকাস ব্যবহারে সাহায্য করে, অর্থাৎ কোনগুলো সঠিক অপশান রয়েছে আর বেঠিক অপশান কোনটা রয়েছে। দেখো, তাহলে অ্যাবাকাস ব্যবহারে সাহায্য করে কোনগুলো আমরা দেখে নেব। স্থান মূল্যর তাৎপর্য বুঝুন, ত্রুটি ছাড়াই সংখ্যা বলুন, প্রদত্ত সংখ্যার শব্দসমূহে সমতুল্য সংখ্যা লিখো, গণনায় পরিপূর্ণতা অর্জন। দেখো, অবশ্যই স্থান মূল্য তাৎপর্য বুঝতে কিন্তু অ্যাবাকাস ব্যবহার করা হয়, ত্রুটি ছাড়া সংখ্যা বলতে অবশ্যই ব্যবহার করা হয়, আর গণনায় পরিপূর্ণতা অর্জন করতে ব্যবহার করা হয়। কিন্তু প্রদত্ত সংখ্যার শব্দসমূহের সমতুল্য সংখ্যা লেখা, অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যার সমতুল্য সংখ্যা লেখার ক্ষেত্রে কিন্তু এই অ্যাবাকাস ব্যবহার করা হয় না। তাহলে এখানে দেখো সঠিক উত্তরটি কি হয়ে গেল, সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে কি, প্রদত্ত সংখ্যার শব্দসমূহে সমতুল্য সংখ্যা লিখো, ওকে। চলো নেক্সট পরেরটা দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 500 সেমি, 50 মিটার আর 5 কিমি এই তিনটে যোগফল কত? দেখো, 500 মিটার, 555 মিটার, 5055 মিটার, 55 মিটার, ওকে। দেখো, তাহলে আমরা প্রত্যেকটাকে যোগ করব। আগে কি করব, দেখো এখানে যেহেতু মিটারে উত্তরগুলো চেয়েছে, তাহলে আমরা সবকটাকে মিটার করে নেব। দেখো, প্রথমে 5000 কিমি, তাহলে আমরা কিমি, তাহলে 1000 কিমি সমান 1000 মিটার সমান 1 কিমি ধরি, তাহলে আমরা 5 কিমি সমান কত হচ্ছে আমাদের 5000 মিটার, ওকে। তাহলে 5000 আমরা লিখবো প্রথমে। দেখো, 5000 মিটার হলো 5000 মিটার, ওকে। এবারে দেখো,
50 মিটার, তাহলে 50 মিটারটা আমরা বসিয়ে দেবো, যেহেতু যোগ বলেছে আমরা যোগ আকারে বসাবো। ঠিক আছে, বেশ। এবার দেখো 500 সেমি, তাহলে দেখো সেমিটাকে আমরা যদি মিটারেই করি, দেখো মিটার ডেসি সেন্টি মিলি, তাহলে মিটার ডেসি, তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার, দু ঘর জন্য 100, তাহলে আমরা অবশ্যই করে জানি কিন্তু যে 100 সেমি সমান 1 মিটার, তাহলে 500 সেমি সমান কত হবে, 5 মিটার। ওকে, তাহলে 5টা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো 5টা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা সব কটা যোগ করে দেবো, দেখো যোগ করে দেবো, দিলে কি হচ্ছে দেখো এখানে, তাহলে 5 5 5, এটাও 5 হবে। ওকে, তারপরে দেখো 0, তারপরে দেখো 5। ওকে, তাহলে 5055। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল দেখো, সিটটা। চলো নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, 63,606 6 স্থান মানের সমষ্টি। দেখো স্থান মান বলেছে, প্রকৃত মান আর স্থানীয় মান, তাহলে এই যে 6 স্থান মানের সমষ্টি কত হবে। দেখো যখন প্রকৃত মান বলে 6 প্রকৃত মান বললে 6 হয়, আর স্থানীয় মান বললে বা স্থান মান বললে সে যেখানে বসে আছে তারপর থেকে যে সংখ্যাটা, অর্থাৎ আমরা যদি একক দশক শতক হাজার অযুত করে ধরি, তাহলে সে যে স্থানের ঘরে বসে আছে সেই স্থানটা কিন্তু বা সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। যদি হাজারের ঘরে বসে থাকে তাহলে সেই হাজার বসাতে হবে, যদি দশকের ঘরে বসে থাকে তাহলে তত দশক বসাতে হবে। দেখো সব থেকে সোজা হচ্ছে কি, যে সংখ্যাটা স্থান মান চেয়েছে সেই সংখ্যাটার পাশে যে কটা সংখ্যা আছে আমরা সে কটা শূন্য লিখবো। তাহলে দেখো কটা 6 আছে, 3টে 6 আছে, তাহলে আমার 3টে 6-এর 3 রকম স্থান মান আছে। তাহলে আমরা প্রথমে যদি আমরা 6 লিখি, দেখো 6 লিখলাম, 6-এর পরে কটা আছে দেখো 4টে সংখ্যা আছে, আমরা কি করব 4টে শূন্য বসিয়ে দেবো। ওকে, 4টে শূন্য বসিয়ে দেবো, তাহলে কত হয়ে গেল দেখো 6000। তারপরে দেখো 6 একটা রয়েছে আবার, তারপরে কটা সংখ্যা, দুটো, তাহলে দুটো শূন্য, যেহেতু আমাদের সমষ্টি বলেছে তাহলে আমরা একটু যোগের মতন করে বসিয়ে দিই। দেখো দুটো শূন্য আর 6, তারপর দেখো শুধু 6 বলেছে, তাহলে আমরা এখানে এককের ঘরে আমরা 6টা বসিয়ে দেবো। এবার দেখো আমরা যদি যোগ করি তাহলে কি হচ্ছে 6 0, তারপর দেখো 6, তারপরে এখানেও 6, তাহলে দেখো 6606, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল 6606। চলো নেক্সট পরেরটা দেখো 4-এর দাগে কি বলেছে, 5671 এবং সংখ্যাটির অঙ্কগুলি উল্টাতে প্রাপ্ত সংখ্যাটির পার্থক্য। 5671, তাহলে যদি 5671টা আমরা লিখি, দেখো 5671, এবার এই সংখ্যাটির অঙ্কগুলি উল্টাতে প্রাপ্ত সংখ্যাটির পার্থক্য। দেখো পার্থক্যগুলো বলেছে 4906, 3916, 7436, 3906। দেখো এই সংখ্যাগুলি উল্টাতে প্রাপ্ত সংখ্যাটির পার্থক্য, অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া রয়েছে এবং এটা উল্টে লিখলে কি হবে, দেখো এই উল্টে যদি আমরা লিখি 1 7 6 আর এখানে হচ্ছে কি 5। ওকে, তাহলে দেখো এই যে সংখ্যাটা, তাহলে আগে আমার দেওয়া ছিল এই সংখ্যাটা, এখন এই সংখ্যাটা আমরা উল্টে পেয়েছি। এবার পার্থক্য বলেছে মানে কি হচ্ছে বিয়োগ। ওকে, বিয়োগ করবো আমরা, তাহলে বিয়োগ করলে আমাদের কি হবে দেখো, তাহলে বিয়োগ করে 5 আছে, যেহেতু এখানে 1 আছে তাহলে আমরা 11 ধরলাম এর কাছ থেকে 1 নিয়ে, তাহলে 6 5 11, তাহলে এটা কেটে গেল, গিয়ে দেখো এখান থেকে 7 থেকে 1 চলে গেলে 6, 6 6 মিলে গেলে কত হচ্ছে 0। তারপরে দেখো এখানে 6 আছে ওপরে আর নিচে দেখো 7, তাহলে ওপরে যখন যেহেতু ছোট আছে তাহলে 6টাকে আমরা 16 ধরবো এর কাছ থেকে 1 নিয়ে, তাহলে 7 9 7 16। ওকে, 9 হলো, এর কাছ থেকে 1 নিলাম, নিলে কত থাকলো তাহলে 4, আর এখান থেকে 1 বিয়োগ করলে কত হলো 3। তাহলে দেখো উত্তরটা কি হলো 3906। তাহলে দেখো সঠিক উত্তর কি হলো ডিটটা 3906। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো নিচের কোনটি সঠিক। 1000-এর উত্তরসূরির পূর্বসূরি হলো 1000, 1000-এর পূর্বসূরি হলো 999, 1000-এর পূর্বসূরির উত্তরসূরি হলো 1001,
1000-এর পূর্বসূরির উত্তরসূরি হলো 1002। তাহলে দেখো যদি আমরা 1000 লিখি এখানে, দেখো 1000-এর পূর্বসূরি কত? 1000-এর পূর্বসূরি হচ্ছে 999। ওকে, আর উত্তরসূরি কত হচ্ছে তাহলে? 1001। তাহলে দেখো এই 1000-এর উত্তরসূরি কত হচ্ছে? 1001, আর এর পূর্বসূরি কত হলো তাহলে 1000। দেখো 1000-এর উত্তরসূরি পূর্বসূরি 1000, এটা কিন্তু সঠিক প্রথমটা। তারপর দেখো 1000-এর পূর্বসূরি 999, তার পূর্বসূরি কত হচ্ছে 998 বা 98 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 99, তাহলে এটা কিন্তু ভুল। তারপর দেখো 1000-এর পূর্বসূরি উত্তরসূরি হলো 1001, 1000-এর পূর্বসূরি কত? 999, এর উত্তরসূরি পরে কত হওয়ার কথা ছিল? 1000, তাহলে এখানে 1001 দিয়েছে, তাহলে এটা ভুল। তারপরে দেখো 1000-এর পূর্বসূরির উত্তরসূরি 1002, পূর্বসূরি কত? 1000-এর পূর্বসূরি হচ্ছে 999, এর উত্তরসূরি কত? তাহলে 1000 হওয়ার কথা ছিল, তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এরটা। চলো নেক্সট, পরেরটা। 6 নম্বর বলেছে একটি পেন্সিলের দাম 2.5 টাকা। অমিত 1.5 ডজন পেন্সিল কিনে দোকানদারকে 100 টাকা নোট দিল, সে কত টাকা ফেরত পাবে? দেখো তাহলে একটি পেন্সিলের দাম কত? 2.5 টাকা। তাহলে একটা পেন্সিলের দাম যদি 2.5 টাকা হয়, তাহলে 12টা পেন্সিলের দাম কত হবে? আমরা ডজনটা যদি বের করি, 12টা সমান 1 ডজন ধরি, তাই তো? তাহলে 2.5 টাকা যদি হয় একটা পেন্সিলের দাম, তাহলে কত হবে দেখো, এটাকে যদি আমরা করে ফেলি, অঙ্কটা কষে ফেলি, 2 দুগুণে 4, একে 5, 5, 5-এর 2 ইন্টু 12। তাহলে দেখো এটা কেটে দাও, 6 দুগুণে 12, 5 6 30। তাহলে দেখো 1 ডজনের দাম কত হচ্ছে? 30 টাকা। ওকে, 2.5 টাকা করে একটা করে পেন্সিলের দাম, তাহলে 1 ডজনের দাম কত হচ্ছে? 30 টাকা, 30 রুপিস। ওকে, তাহলে এই অমিত কত কিনেছে? 1.5 ডজন। তাহলে 1.5 ডজন মানে, তাহলে 1 ডজন সমান 30, আর হাফ ডজন মানে 15, তাহলে 30 প্লাস 15, তাহলে কত হচ্ছে দেখো 45। তাহলে 45 টাকা তার খরচ হয়েছে, সে 100 টাকার নোট দিয়েছে। তাহলে দেখো 100 টাকা যদি নোট সে দেয়, খুবই সিম্পল, একটু যদি তোমরা বুঝতে পারো, তাহলে 45 সমান কত হচ্ছে তাহলে? 55। ওকে, তাহলে উত্তর কত হলে দেখো 55 টাকা। ওকে, তাহলে কত টাকা ফেরত পাবে সে? 55 টাকা। চলো নেক্সট, পরেরটা। 7 নম্বর প্রশ্ন, 3759 এবং 9573-এর গুণফলের দশক ও একক অঙ্কের যোগফল কত? দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা করতে পারবে, একটু ভালো করে বুঝে নাও। এবং তোমরা আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই এখনো সাবস্ক্রাইব করে নি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ওকে, দেখো এই যে দুটো সংখ্যা দিয়েছে, এদের গুণফলের দশক ও একক অঙ্কের যোগফল, তাহলে আমরা এই দুটোকে প্রথমে কি করতে হবে? গুণ করতে হবে। 3 7 5 9, আর একটা কি বলেছে? 9 5 7 3। ওকে, তাহলে দেখো আমরা এই দুটোকে গুণ করব। গুণ করলে কত হচ্ছে দেখো, 3 3 লং 27, 7 হাতে থাকে 2, আর 5 3 15, 15 দিয়ে 17, 7 3 লং 27, 7 হাতে থাকে 2, আর 15 15 2 17, 7 হাতে থাকে 1, 3 7 21, 1 22, 2 হাতে থাকে 2, আর 3 থেকে 9 দিয়ে 11। দেখো এখানে যোগ, আর একটা সংখ্যা করে নাও, 7 লং 63 3, 7 লং 63 3। এবার দেখো যখন আমরা দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি, তাহলে আবার কিন্তু আমাকে এখানে কিন্তু দেখো
যোগ দিতে হবে, আরেকবার সরে যেতে হবে। তাহলে আমরা দেখো 7, দেখো এককটা অবশ্যই 7 হবে, আর দশকটা দেখো 7 3 অবশ্যই করে কিন্তু এখানে 10-এ 0 হবে, অর্থাৎ আর 1 থাকবে, এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে দেখো একক আর দশকের ঘরে কিন্তু সংখ্যা আমরা পেয়ে গেছি, আমাদের কিন্তু পুরোটা কিন্তু গুণ করতে হলো না। দেখো এইগুলো কিন্তু তোমাদের শর্টকাট একটু মাথায় রাখতে হবে। ওকে, পুরোটা আমরা গুণ করব না। তাহলে একক আর দশকের জায়গায় আমরা কিভাবে বের করে নিলাম, দেখো প্রথমটা সংখ্যা যখন আমরা প্রথম লাইনটা গুণ করে নিলাম, দেখো প্রথম একটা পেয়ে গেছি, তারপরে দ্বিতীয় লাইনের আমরা প্রথমটা গুণ করব, এখানে যেহেতু আবার প্লাস দিয়ে আমরা সরে যাবো এক ঘর, তাহলে এই দুটো যোগ করলে কিন্তু আমাদের আর এককের ঘরে পেয়ে গেলাম আর দশকের ঘরে পেয়ে গেলাম। তাহলে এই দুটোর যোগফল কত হচ্ছে 0, আর এখানে হচ্ছে কি 7। ওকে, তাহলে যোগ করলে কত হচ্ছে 7, তাই তো? ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল, দেখো 8টা। চলো নেক্সট, পরেরটা দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, 2:58 PM 4 ঘন্টা 59 মিনিট আগের সময় হবে। অর্থাৎ 2:58 PM এর পরে, অর্থাৎ বিকেল 2:58, তার থেকে যদি আমরা 4 ঘন্টা 59 মিনিট আগে যাই সময়, তাহলে কত হবে? দেখো আমরা কি করব, এখানে কথা বলছে 9:59, 10টা 1 AM, 10টা 1 AM, 9:59 AM, 9:59 PM, আর 9:57 AM। এবারে আমরা এটাকে 10 টাইমে ধরে নেবো। দেখো তাহলে 2:58 মানে কত হচ্ছে, 12 দিয়ে 14, তাহলে 14টা 58, 14টা 58 যদি আমরা ধরি, এবার দেখো 4 ঘন্টা, এখান থেকে যদি আমরা 4 ঘন্টা 59 মিনিট আমরা যদি বাদ দিই, দেখো তাহলে কি করব, এখানে যেহেতু ওপরে 58 আর নিচে 59 আছে, তাহলে এটা যখন ছোট হবে, তাহলে আমার এখান থেকে কেটে কিন্তু এখানে আমার 60 মিনিট যোগ করে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমার 13, ঠিক আছে? আর এই দুটো আমি যোগ করে নেব পুরোটা, ঠিক আছে? তাহলে এই দুটো যোগ করলে আমার কত হচ্ছে, দেখো 8, আর 6 5 11, তাহলে 118 থেকে আমি 59 বাদ দেবো। এখানে 118 থেকে আমি 59 যদি বাদ দিই, তাহলে কত হবে, দেখো 9 9 18, 9 9 18, আর তাহলে এখান থেকে 1 চলে গেল 10, 5 5 10, আর এখান থেকে 1 চলে গেলে এটা 10 হয়েছিল, তাহলে কত হলো 59। তাহলে এখানে কি থেকে গেল 59। ওকে, আর এখানে দেখো তাহলে 4 আছে কয় দিলে, 13 মিলে 9 4 13, তাহলে আমার কত হলো 9টা 59। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল, 9টা 59 AM। যেহেতু আমার PM থেকে আগে চলে যাচ্ছে, দেখো তাহলে কত দূর গেল আমার 9টা 59। ওকে, চলো নেক্সট, পরটা কি বলে, দেখো যোগ করার দক্ষতা অভ্যন্তরীণ করতে সবচেয়ে উপযুক্ত কৌশল যা ব্যবহার করা যেতে পারে। যোগ করার দক্ষতা অভ্যন্তরীণ করতে সবচেয়ে উপযুক্ত কৌশল, দেখো মডেলের ব্যবহার, ভূমিকা পালন করা, প্রচুর সমস্যার সমাধান করা, আইসিটির ব্যবহার। দেখো আইসিটির ব্যবহারে নয়, আর কেবলমাত্র সমস্যার সমাধান করলে কিন্তু যোগ করার দক্ষতা, অভ্যন্তরীণ দক্ষতা কিন্তু সবচেয়ে উপযুক্ত করা যায় না। সবচেয়ে উপযুক্ত কৌশল যেটা, সেটা হচ্ছে কি ভূমিকা পালন করা। অর্থাৎ এখানে দেখো মডেলের ব্যবহার বলেছে, এটা কিন্তু একটা বিষয়, কিন্তু মডেলটা শুধু কেবলমাত্র ব্যবহার করলে বা সঠিকভাবে উপযুক্ত কৌশল কিন্তু মডেলটা ব্যবহার আমরা বলতে পারি না। কিন্তু দেখো ভূমিকা পালন অর্থাৎ অনুশীলন, অর্থাৎ শিক্ষার্থীকে নিজের ভূমিকা পালন করতে হবে, নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয়ভাবে সমস্ত কিছু বুঝতে হবে, সেইটা হচ্ছে এখানে মেনলি তুলে ধরেছে। অর্থাৎ ভূমিকা পালনটা একটা গুরুত্বপূর্ণ উপযুক্ত কৌশল কিন্তু অবশ্যই হতে পারে যোগ করার দক্ষতার ক্ষেত্রে। চলো নেক্সট, বলছি দেখো বেস 10 এবং তার মানের ধারণাটি বিকাশ করার সময় একজন শিক্ষক ক্লাসে নিয়মিত ধারাটি ব্যবহার করেন। আমি 8 10 এবং 4 এককের কম। এই কার্যক্রমের উদ্দেশ্য হলো ক্লাসে কিছু মজা করা, একঘেয়েমি ভাঙা, ভিত্তি 10 এবং স্থান মানের ধারণাকে শক্তিশালী করা, সমষ্টিগত মূল্যায়ন করা, 10-এর ধারণা প্রত্যাবর্তন ছাত্রদের আছে।
দেখো যখন আমি 8, 10, 4 একক বা এরকম কিছু যখন বলবে অবশ্যই কিন্তু তখন এই দশকের জায়গা থেকে বা স্থানমানের যে বিষয়টা 4 একক 10 8 দশক বা 5 দশক অর্থাৎ একক দশক এই যে স্থানমান সেই স্থানমানের যে গুরুত্ব সেই ধারণাটাকে অবশ্যই সেখানে শেখানো অবশ্যই করে তার উপর গুরুত্ব দেওয়া হয় এবং যে দশকের স্থান দশকের মানটা 10-এর ভিত্তি 4 10 40 8 10 4 8 10 4 84 এই যে 10-এর যে ভিত্তিটা এবং তার যে স্থান মানটা সেটাকে কিন্তু অবশ্যই করে শক্তিশালী করা হয়। ওকে, নেক্সট পরেরটা 11 নম্বর প্রশ্ন করেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নম্বর পদ্ধতি শেখানোর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সক্ষম করা সংখ্যাগুলিকে শত দশ একক গোষ্ঠী হিসেবে দেখতে স্থানমানের তাৎপর্য বোঝাতে। দেখো বলেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নম্বর পদ্ধতি শেখানোর উদ্দেশ্য। নম্বর পদ্ধতি কেন শেখানো হবে, তার উদ্দেশ্য কি হচ্ছে শিক্ষার্থীরা সক্ষম হবে সংখ্যাগুলিকে শত দশ এবং একক গোষ্ঠী হিসেবে দেখতে স্থানমানের তাৎপর্য বোঝার জন্য, 4 সংখ্যার যোগ ও বিয়োগের দক্ষতা আয়ত্ত করতে, বড় সংখ্যা পড়ার দক্ষতা আয়ত্ত করতে, 6 ডিজিট পর্যন্ত গুনতে। দেখো 6 ডিজিট পর্যন্ত গুনতে এরকম কোনো ব্যাপার নয়, বড় সংখ্যা পড়ার দক্ষতা আয়ত্ত করতেও কিন্তু আমরা কেবলমাত্র নম্বর পদ্ধতি শেখাবো না। ওকে, নম্বর পদ্ধতি আমরা শেখাবো তার কারণ হচ্ছে কি তোমরা অবশ্যই করে বুঝতে পারছো। দেখো সংখ্যাগুলি কি শত দশক একক গোষ্ঠী হিসেবে দেখতে এবং স্থান মানে তাৎপর্যপূর্ণ বোঝাতে গেলে কিন্তু অবশ্যই নম্বর পদ্ধতি শেখাতে অবশ্যই করে হবে। ওকে, চলো নেক্সট বলছে দৈর্ঘ্যের বিভিন্ন ইউনিট শেখাতে তৃতীয় শ্রেণীর ছাত্রদের একজন শিক্ষক নিম্নলিখিত উপকরণগুলি ক্লাসে নিয়ে যাবেন। তাহলে কি কি এলটিএম শিক্ষার্থীদের দৈর্ঘ্যের বিভিন্ন ইউনিট বা একক বোঝাতে গেলে কি কি নিয়ে যাবেন। দেখো সেন্টিমিটার রুলার, পরিমাপ টেপ, বিভিন্ন দৈর্ঘ্যের এবং বিভিন্ন ইউনিটের মাপক, পরিমাপের রড, স্থপতির দ্বারা ব্যবহৃত মাপার ফলা, সেন্টিমিটার সহ টেপ, পরিমাপ টেপ, এক পাশে মিটার এবং অন্য পাশে মিটার, বিভিন্ন ইউনিটের রিলেশন চার্ট। দেখো এগুলো বিভিন্ন এলটিএম, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তৃতীয় শ্রেণীর শিক্ষক দৈর্ঘ্যের বিভিন্ন বিষয় শেখাতে গেলে অবশ্যই তাদের কিন্তু দেখো বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন ইউনিটের মাপকটা সেখানে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এবং পরিমাপের রড আর স্থপতিদের দ্বারা কিন্তু ব্যবহৃত যে সকল ফলাগুলো সেগুলো অবশ্যই করে কিন্তু নিয়ে যেতে হবে। চলো নেক্সট পরেরটা, পাম পাতা, পেন্সিল ইত্যাদির সাহায্যে যে কোনো চিত্রের ক্ষেত্রফল পরিমাপ করে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে সমতল চিত্রের ক্ষেত্রগুলির ধারণাটি চালু করা যেতে পারে। অর্থাৎ এই যে পাম পাতা, পেন্সিল ইত্যাদির সাহায্যে কোন ধারণাটি কোন চিত্রের বা কোন বিষয়ের ক্ষেত্রফলের ধারণা সেখানে ছাত্রদের মধ্যে দেওয়া যেতে পারে। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে গণনা করা, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র উল্লেখ করে আর একক বর্গ গণনার সাহায্যে পরিসংখ্যার ক্ষেত্রফল নির্ণয় করে। এটা তো নয়, আর কেবলমাত্র সূত্র উল্লেখ করে এটাও কিন্তু আমরা দুটোকে প্রথমে আমরা কেটে দেব, কারণ এই দুটো কিন্তু এই পাম পাতা পেন্সিল দিয়ে এগুলোর মধ্যে দিয়ে এটা কিন্তু ব্যবহার করা বা এর ক্ষেত্রফল পরিমাপ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। এবারে দেখো যে দুটো রয়েছে, দেখো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমতল চিত্রের ক্ষেত্রফলের ধারণাটি চালু করা যেতে পারে। দেখো অবশ্যই পাম পাতা কিন্তু একটা সমতল একটা বিষয়, সেটাকে দিয়ে আমরা কিন্তু একটা সমতলের জায়গা বা সমতলের ধারণা আমরা দিতে পারি। আর আবার দেখো এখানে বলেছে বিটটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে। সূত্র যখন বলবে সূত্র ক্ষেত্রে কিন্তু এই যে পাম পাতা, পেন্সিল এগুলো কিন্তু কোনোভাবেই ব্যবহার হবে না। সূত্র বললে সবসময় আমরা ইগনোর করার চেষ্টা করবো। ওকে, কিন্তু বিষয়টাকে ভালো করে বুঝে নিয়ে করতে হবে। তাহলে সঠিক উত্তরটি কী হবে, দেখো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে আমরা এই যে পাম পাতা, পেন্সিল এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই একটা সমতল চিত্রের ধারণা কিন্তু আমরা দিতে পারি, কারণ পাতা কি হচ্ছে একটা সমতল বিষয়, তাহলে সেখানে আমরা কিন্তু সমতল চিত্রের ক্ষেত্রফলের ধারণা আমরা দিতে পারি পাম পাতা এবং পেন্সিল দিয়ে। ওকে, চলো নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, চিত্রটি একই আকারে 5টি বর্গ নিয়ে গঠিত, চিত্রটির ক্ষেত্রফল 180 বর্গ সেমি, চিত্রটির পরিধি কত। দেখো চিত্রটি একই আকারে 5টা বর্গ নিয়ে গঠিত, তাহলে 1 2 3 4 আর এটা হচ্ছে কি 5।
তাহলে দেখো 5টা কিন্তু বর্গ নিয়ে গঠিত, একই আকারে বলেছে। তাহলে দেখো, আর এই চিত্রটির ক্ষেত্রফল কত বলেছে? 180 বর্গ। ওকে, স্কোয়ার সেমি। এবারে দেখো, তাহলে এই প্রতিটা ছোট ছোট যদি আমরা একটা করে বর্গ ধরি, প্রতিটার বাহু যদি আমরা এক্স ধরি, তাহলে এই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? এক্স স্কোয়ার। তাহলে এইরকম কটা বর্গক্ষেত্র হচ্ছে? 5টা। তাহলে 5টা বর্গক্ষেত্র মানে হচ্ছে কি 5x স্কোয়ার। তাহলে এই 5টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? 180 একসঙ্গে। তাহলে একটা এক্স স্কোয়ার সমান কত হচ্ছে? দেখো, একটা এক্স স্কোয়ার সমান 180 ভাগ 5। তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 3 5 15, তাহলে থাকলো 3 আর 5 ছক 30, তাহলে কত হলো? 5 ছক 30, 36। তাহলে সমান কত হলো? 36। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 36 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 6। ওকে, তাহলে একটা বাহু কত হয়ে গেল? এগুলো বাহুগুলো আমরা কত পেলাম? 6। তাহলে আমরা যদি বাহু যদি পাই, তাহলে তাহলে আমরা একটার পরিধি আমরা পেয়ে যাব অবশ্যই করে। তাহলে দেখো, প্রত্যেকটা আমরা বাহু দেব 6। তাহলে এখানেও 6, এখানেও 6, এখানেও 6, এখানেও 6, এখানেও 6, এখানেও 6, এখানেও 6। ওকে, তাহলে দেখো কটা 6 পেলাম আমরা? কটা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3, আচ্ছা এখানে একটা 6 পড়ে নে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 12টা 6, তাহলে 6 12 কটা বাহু হচ্ছে? 12টা, অর্থাৎ 6 গুণ 12 সমান 72। ওকে, চলো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি ছিল। অবশ্যই এরকম কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্নে কি বলেছে? গণিতে কম্পিউটেশনাল দক্ষতা দ্বারা উন্নত করা যেতে পারে। শুধুমাত্র অ্যালগরিদম বর্ণনা করা, ক্লাসে হ্যান্ডস অন ক্রিয়াকলাপ পরিচালনা করা, ধারণা এবং পদ্ধতিগুলিকে স্পষ্ট করা, প্রচুর অনুশীলন করা, একা ধারণা জ্ঞান দেওয়া। দেখো, কম্পিউটেশনাল দক্ষতা উন্নত করা যেতে পারে। কখন যেতে পারে? তখনই সম্ভব যখন সে হ্যান্ডস অন কার্যকর, অর্থাৎ নিজের হাতের কাজে, বিশেষ করে আমরা জানি কম্পিউটার যে কম্পিউটেশনাল দক্ষতা বা কম্পিউটার কার্যকর যেটা, সেটা যে হ্যান্ডস অন ক্রিয়াকলাপের উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে সঠিক উত্তরটি হবে হ্যান্ডস অফ ক্রিয়াকলাপ পরিচালনা করা। নেক্সট পরেরটা 16 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? এনসিএফ 2005 বিবেচনা করে যে গণিত চিন্তা ও যুক্তি একটি নির্দিষ্ট উপায় জড়িত দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হতে পারে। শিক্ষার্থীদের বিশেষ কোচিং দেওয়া হবে এটা। আচ্ছা, অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বন করে বাস্তব জীবনের সাথে ধারাকে সংযুক্ত করা, আলোচনায় শিক্ষার্থীদের জড়িত করা, গণিতের সমস্ত পাঠ্য বই পুনর্লিখন করা, শিক্ষার্থীদের প্রচুর সমস্যা ওয়ার্কশিট দেওয়া নয়, পুনর্লিখন তো কোনোভাবেই পাঠ্য পুনর্লিখন করা যাবে না। গণিত চিন্তা ও যুক্তির একটি নির্দিষ্ট উপায় জড়িত, এর হচ্ছে দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হয় যেটা, সেটা হচ্ছে কি একদম বাস্তব জীবনের সঙ্গে যেটা সংযুক্ত হয়েছে, এবং শিক্ষার্থীদের আলোচনা অংশগ্রহণ ও অনুসন্ধানমূলক পদ্ধতি অবলম্বন করা। ওকে, চলো নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে? 19,1919 একক সমান 19,1919 একক সমান কত? দেখো, তাহলে 19,000 আমরা লিখবো, 19,000 লেখো, 19,000, তারপরে 19 শত মানে কি হচ্ছে? শত মানে আমরা দুটো শূন্য। ওকে, তাহলে 19 শত বসালাম,
তারপর দেখো 19 1 অর্থাৎ আমরা 19 বসাবো। এবার যোগ করে দাও 9 1 9 9 একে 10 শূন্য হাতে থাকে 1 হয়ে গেল কত 1 1 2 তাহলে 2 0 9 1 9 2 0 9 1 9 তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো বিটটা। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আশা করছি আজকে প্র্যাকটিসটি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকে অবশ্যই করে লাইক করে দাও, এবং যদি তোমরা নতুন হও চ্যানেলে অবশ্যই করে চটপট করে সাবস্ক্রাইব করে রাখো। এবং প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই পড়তে থাকো, ভালো থাকো, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।